গত ক্লাসে আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে উপসর্গ পড়েছিলাম। উপসর্গের পরে নতুন বই অনুসারে হচ্ছে প্রত্যয় অ্যাড করেছে এবং ধাতু যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারটা হচ্ছে এক্সক্লুড করেছে পরে, কিন্তু ধাতু চ্যাপ্টারটা বরাবরই হচ্ছে ইম্পর্টেন্ট। সো আমরা ধাতু চ্যাপ্টারটা পড়ে তারপর আমরা হচ্ছে নতুন বই অনুসারে যাব। নতুন বই পুরাতন বই এই জন্যই হচ্ছে আমরা মিলিয়ে পড়বো, যাতে করে আমাদের কোনো জিনিস বোর্ডের বই থেকে বাদ না যায়। তো ধাতুর কথা যদি বলি, যে ধাতু হচ্ছে ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে আমরা দুইটা অংশ পাই, একটা হচ্ছে ধাতু আর একটা হচ্ছে ক্রিয়ামূল। একটা পাই হচ্ছে ধাতু আর একটা পাই হচ্ছে ক্রিয়ামূল। এখন এই যে ধাতু, এই ধাতু যে শব্দটা, এই ধাতু মানে হচ্ছে এই ক্রিয়ামূল, আর এটার সাথে ক্রিয়া বিভক্তি যুক্ত হয়ে হয় হচ্ছে একটা ক্রিয়াপদ। তাহলে আমরা যদি একটা ক্রিয়াপদকে বিশ্লেষণ করি, যেমন করে যে ক্রিয়াপদটা, এই পদটার মধ্যে দুইটা অংশ আছে, একটা হচ্ছে কর আর একটা হচ্ছে এ যোগ এ। এখানে এটা হচ্ছে একটা বিভক্তি এবং এই করটা হচ্ছে ধাতু। তা আমাদের এই চ্যাপ্টারের আলোচ্য বিষয় হচ্ছে এই ধাতু নিয়ে। ধাতু হচ্ছে মূলত তিন ধরনের, একটা হচ্ছে মৌলিক ধাতু, আর একটা হচ্ছে সাধিত ধাতু, এবং আরেকটা হচ্ছে যৌগিক ধাতু। যৌগিক ধাতুর আরেক নাম হচ্ছে সংযোগমূলক ধাতু। মৌলিক ধাতু হচ্ছে যেটা আমি আর বিশ্লেষণ করতে পারবো না, সেটা হচ্ছে মৌলিক ধাতু। যেমন হচ্ছে এই মৌলিক ধাতুর আরেকটা নাম আছে, এই মৌলিক ধাতুর আরেকটা নাম হচ্ছে স্বয়ং সিদ্ধ ধাতু। যদি মৌলিক ধাতু দেওয়া থাকে একই কথা, স্বয়ং সিদ্ধ ধাতু তো বললেও একই কথা, আবার শুধু সিদ্ধ ধাতু বললেও একই কথাই, কারণ এটা হচ্ছে আমি বিশ্লেষণ করতে পারি না। যেমন হচ্ছে চল, পর, কর, শো, হ, খা, এগুলো আমি আর নেক্সট এটাকে আর ভাঙা যায় না। তো এরকম হচ্ছে বাংলা আছে, সংস্কৃত আছে, আর হচ্ছে বিদেশি ধাতু আছে। তার মধ্যে প্রথমে যদি বলি সেটা হচ্ছে বাংলা ধাতু। বাংলা ধাতুটা হচ্ছে যেসব ধাতু ক্রিয়ামূল সংস্কৃত থেকে সোজাসুজি আসেনি, সেগুলো হচ্ছে বাংলা ধাতু। যেটা হচ্ছে সংস্কৃত থেকে সোজাসুজি এসেছে সেটা হচ্ছে সংস্কৃত ধাতু। যেমন এগুলো দেখলেই বুঝতে পারবো, যেমন ক্রি, গম, ধি, গট, স্থা, এগুলো হচ্ছে সংস্কৃত ধাতু। আর বাংলা ধাতু যেরকম হচ্ছে কাঠ, কাঁধ, যান, নাচ, এগুলো হচ্ছে বাংলা ধাতু। যেমন আমি বলি অঙ্ক, অঙ্ক যে সংস্কৃত ধাতু, এটা থেকে সাধিত পদ হয়েছে আপনার অঙ্কন আর হচ্ছে অঙ্কিত। আর এই অঙ্ক যেমন হচ্ছে সাধিত ধাতু, বাংলা ধাতু হচ্ছে আক, আক থেকে হয়েছে আঁকা। ঠিক একইভাবে কথ, কথটা হচ্ছে একটা সংস্কৃত ধাতু, এটা থেকে হয়েছে কথ্য, কথিত। আর কহ যেটা, কহ থেকে হয়েছে কওয়া, কহন, এরকম। আর যেমন কৃত, কৃত থেকে হয়েছে কর্তন, কর্তিত। আবার কাঠ, কাঠ থেকে হয়েছে কাটা। ক্রি থেকে হয়েছে কর্তব্য। আবার হচ্ছে কর থেকে হয়েছে করা, করে। তো মোটামুটি এই জিনিসটা মাথায় রাখতে হবে। ঠিক একইভাবে অন্য যে এক্সাম্পলগুলো এইভাবে দেওয়া আছে, যেমন এখানে বলছে সে ক্রন্দন, ক্রন্দ থেকে হয়েছে কন্দন, আর কাঠ থেকে হয়েছে কাদা। তাহলে এটা হচ্ছে বাংলা ধাতু আর এটা হচ্ছে সংস্কৃত ধাতু। ঠিক একইভাবে এখানে বলেছে হচ্ছে ক্রি, ক্রি হচ্ছে সংস্কৃত ধাতু, ক্রির সাধিত ধাতু হচ্ছে, সাধিত পদ হচ্ছে ক্রয় এবং হচ্ছে কৃত। এটা সাধিত, এটা হচ্ছে কিন, কিন থেকে হয় হচ্ছে কেনা বা কেনাকাটা। আমি যদি আবার উল্টাভাবে পড়ি, যেমন ধরেন খাওয়া অথবা খাওন, এটার কিন্তু খাওয়া বা খাওয়ান আসছে হচ্ছে বাংলা ধাতু খা থেকে। আর যদি বলি খাদ্য বা খাদক, এটা আসছে সংস্কৃত ভাষা, সংস্কৃত ধাতু খাত থেকে, এরকম আর কি। যেমন গঠিত, গঠিত হচ্ছে একটা সাধিত পদ, গঠিত সাধিত পদের যে গট, এটা হচ্ছে সংস্কৃত ধাতু থেকে আসছে, এটা হচ্ছে সংস্কৃত ধাতু গট থেকে আসছে। তেমন একইভাবে গড়া আর গড়ন, এটা হচ্ছে গড় থেকে আসছে। তাহলে একটু আসি, যেমন হচ্ছে ঘর্ষণ, ঘর্ষণটা হচ্ছে ঘ্রিস শব্দ থেকে আসছে, যেটা সংস্কৃত ধাতু। আবার ঘষা, ঘষ শব্দ থেকে আসছে, যেটা বাংলা ধাতু। তারপর হচ্ছে দৃশ্য বা দর্শন, এটা হচ্ছে দৃশ্য শব্দ থেকে আসছে, যেটা সংস্কৃত ধাতু। আবার দেখা, দেখা হচ্ছে দেখ শব্দ থেকে আসছে, যেটা বাংলা ধাতু। তারপর হচ্ছে ধৃ, ধৃ যে সংস্কৃত ধাতু সেটা থেকে আসছে ধারণ, ধারণ যে শব্দটা বা ধৃত যে শব্দটা, এই শব্দটিতে হচ্ছে ধৃ
যে সংস্কৃত ধাতু সেটা থেকে আসছে। আর যেমন ধরা যদি বলি, ধরা তো চলিত ভাষায় আমরা ধরা বলি, এই ধরা আসছে ধর শব্দ থেকে, বাংলা। তারপর হচ্ছে পট, পট থেকে, পট ধাতু হচ্ছে সংস্কৃত, এটা থেকে আসছে পঠন, পাঠ্য, পঠিত। ঠিক আছে, অন্যদিকে আমরা পড়া বলি, এই পড়া হচ্ছে পর ধাতু থেকে আসছে, যেটা কিনা হচ্ছে আমাদের একটা বাংলা ধাতু। তারপর আসছে বন্ধন, বন্ধন হচ্ছে বন্ধ শব্দ থেকে আসছে, এই বন্ধটা দেখলে মনে হতে পারে বাংলা, না বন্ধ বাংলা না, বন্ধ হচ্ছে সংস্কৃত। তারপর এটা থেকে আসছে হচ্ছে বন্ধন। তারপর তাহলে বাঁধন যেটা আছে, বাঁধন হচ্ছে আমরা সাধারণ চলতি ভাষায় বাঁধন বলি, তাহলে বাঁধনটা আসছে হচ্ছে বাদ শব্দ থেকে। তেমনি বোঝা হচ্ছে আসছে বুধ শব্দ থেকে, রাখা আসছে হচ্ছে রাগ শব্দ থেকে, শোনা হচ্ছে বা শোনা হচ্ছে শুন শব্দ থেকে আসছে, থাকা হচ্ছে থাক শব্দ থেকে আসছে, হাসা বা হাসি হচ্ছে হাস শব্দ থেকে আসছে। এগুলো সবগুলোই হচ্ছে এই পাশের যে সবগুলো, এগুলো সবগুলাই হচ্ছে বাংলা ধাতু। আর এই পাশে যে সবগুলো, এগুলো হচ্ছে সংস্কৃত ধাতু। সংস্কৃত ধাতু যেমন আমরা এখানে পড়লাম, যেরকম ধরেন বুধ, বোধ আসছে বুধ শব্দ থেকে, রক্ষণ আসছে রক শব্দ থেকে, তারপর হচ্ছে শ্রবণ আসছে শ্রু শব্দ থেকে, তারপর হচ্ছে স্থান আসছে স্থান শব্দ থেকে, হস আসছে হস শব্দ থেকে, মানে হাসন আসছে হস শব্দ থেকে, অন্যদিকে হাসি আসছে হাস শব্দ থেকে। দেখেন হস কিন্তু সংস্কৃত ধাতু আর হাস হচ্ছে বাংলা ধাতু। ওকে, তো প্রধানত যে হিন্দি এবং হচ্ছে আরবি ফার্সি ভাষা থেকে কিছু কিছু হচ্ছে ক্রিয়ামূল আমাদের বিদেশি ধাতুতে আসছে। যেমন হচ্ছে হিন্দি একটা শব্দ আছে হচ্ছে, ধাতু আছে মাগ, এই মাগ ধাতু, এই মাং, মাগ, মাগ ধাতু হচ্ছে হিন্দি মাং শব্দ থেকে আসছে, মাং শব্দ থেকে আসছে। যেমন হচ্ছে যেটা চাওয়া বলা হয়, চাওয়াতে হিন্দিকে বলা হয় মাং, তো এই মাং শব্দটা যে ধাতুটা, এটা কিন্তু হিন্দি শব্দ থেকে আসছে। এরকম কিছু বিদেশি ধাতুর উদাহরণ এখানে দেওয়া আছে। যেমন এখানে বলি, যেমন আট, আট হচ্ছে একটা বিদেশি ধাতু। আট শব্দের অর্থ কি? শক্ত করে বাঁধা। তারপর হচ্ছে খাট, খাট হচ্ছে মেহনত করা, বলে না যে খাটনি, এরকম। তারপর হচ্ছে চ্যাচ হচ্ছে, এটা হচ্ছে বিদেশি ধাতু থেকে আসছে, এটার অর্থ হচ্ছে চিৎকার করা। তারপর হচ্ছে জম হচ্ছে ঘনীভূত করা, ঝুল হচ্ছে দোলা, টান আকর্ষণ, টুট এটা আসছিল এর আগে, টুট হচ্ছে টুটে যাওয়া মানে হচ্ছে ছিন্ন হওয়া, ডর হচ্ছে ভীত হওয়া। তারপর আসছে হচ্ছে ফির, ফির হচ্ছে পুনরাবৃত্তি, চা হচ্ছে প্রার্থনা, তারপর হচ্ছে বিগড় হচ্ছে নষ্ট হওয়া, ভিজ হচ্ছে সিক্ত হওয়া, ঠেল হচ্ছে ঠেলা, ডাক হচ্ছে আহ্বান, লটক বলে না লটকাই দিব, লটক হচ্ছে ঝুলানো, এরকম আর কি। আমাদের মোটামুটি মৌলিক শব্দ সম্বন্ধে আমাদের আইডিয়া হলো। তাহলে মৌলিক ধাতু সম্বন্ধে, মৌলিক শব্দ না মৌলিক ধাতু সম্বন্ধে আমাদের আইডিয়া হলো। মৌলিক ধাতু হচ্ছে তাহলে কয় প্রকার পড়লাম আমরা? বাংলা পড়লাম, সংস্কৃত পড়লাম, আর হচ্ছে আমাদের বিদেশি পড়লাম। এগুলো হচ্ছে ভাঙা যায় না। সাধিত ধাতু, তাহলে সাধিত ধাতু কি? মৌলিক ধাতু কিংবা কোনো কোনো নাম শব্দের সঙ্গে আস প্রত্যয়টা যুক্ত হয়ে যে ধাতু হয়, সেটা হচ্ছে সাধিত ধাতু। এবার আমি বলি প্রত্যয় জিনিসটা কি। প্রত্যয় সম্বন্ধে ডিটেলসে জানবো, তবে জানিয়ে রাখি যে প্রত্যয় হচ্ছে আমাদের শব্দের পরে বসে। যেমন দেখ যে হচ্ছে ধাতুটা, এটার সাথে যুক্ত হয়েছে আ প্রত্যয়, ঠিক আছে, সে হয়েছে দেখা। সো এভাবে হচ্ছে এটা সাধিত ধাতু গঠন হয়। তাহলে বলতে পারি যে হচ্ছে আমাদের মৌলিক যে ধাতু আছে সেটার সাথে অথবা অন্য কোনো নাম শব্দের সাথে যখন আ প্রত্যয় যুক্ত হয়, সেটা হয় আমাদের সাধিত ধাতু। যেমন হচ্ছে আমি একটু বলি, যেমন ধরেন ৩ ভাগে ভাগ করা হয়েছে হচ্ছে আপনার এই সাধিত ধাতুকে। গঠন এবং হচ্ছে অর্থের দিক দিয়ে সাধিত ধাতুকে ৩ ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে প্রথমটা হচ্ছে নাম ধাতু, দ্বিতীয়টা হচ্ছে প্রযোজক ধাতু, আরেকটা হচ্ছে কর্মবাচ্যের ধাতু। এই দুটো খুব ভালো মতো পড়তে হবে, প্রযোজক ধাতু আর হচ্ছে কর্মবাচ্যের ধাতু মাথায় রাখতে হবে। তাছাড়াও আছে হচ্ছে সংযোগমূলক ধাতু, এটা আমরা পরে পড়বো। তো আমরা মোটামুটি জানলাম যে সাধিত ধাতুকে হচ্ছে ৩ ভাগে ভাগ করা হয়েছে। সাধিত ধাতুকে ৩ ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে নাম ধাতু। নাম ধাতু হচ্ছে কি? নাম ধাতু হচ্ছে বিশেষ্য, বিশেষণ এবং অনুকার অব্যয়ের পরে হচ্ছে আ প্রত্যয় যুক্ত হয়ে যে ধাতুটা হচ্ছে, সেটা হচ্ছে নাম ধাতু। যেমন আমি বলি যে ঘুম, ঘুমটা কি একটা নাম ধাতু। ঘুম থেকে নাম ধাতু হয়েছে হচ্ছে ঘুমা, এটা ঘুমের সাথে ঘুম ধাতুর সাথে আ প্রত্যয় যুক্ত হয়ে হয়েছে ঘুমা। যেমন ধমক,
ধমকটা হচ্ছে শব্দ, এটা ধাতু, এটার সাথে হচ্ছে আ প্রত্যয় যোগ হতে হয়েছে ধমকা। ঠিক আছে, যেমন আমি বললাম যে আমাকে ধমকিও না। ঠিক আছে, তাহলে নাম এখানে বিশেষ্য হতে পারে, মানে নাউন, এখানে অ্যাডজেক্টিভ, আর হচ্ছে অনুকার অব্যয়। অনুকার অব্যয়টা কিরকম, পরে আমরা অব্যয় চ্যাপ্টারে অনুকার অব্যয়টা পড়বো। তবে যে এরকম মনে রাখবেন সেটা হচ্ছে নাম ধাতু। ঠিক আছে, নাম ধাতু হচ্ছে বিশেষ্য, বিশেষণ অনুকার অব্যয়ের সাথে যুক্ত হয় এরকম। আর প্রযোজক ধাতু জিনিসটা হচ্ছে মনে রাখতে হবে, এটা হচ্ছে একটা ধাতুকে কাজ করানোর জন্য আরেকজনকে হচ্ছে নিয়োজিত করা। যেমন এখানে এই তিনি ছেলেকে পড়াচ্ছেন, তিনি ছেলেকে পড়াচ্ছেন। এখানে যে পড়াচ্ছেন, ঠিক আছে, এই যে পড়াচ্ছেন, এখানে পড়াটা হচ্ছে এখানে আমার প্রযোজক ধাতু, মানে সে নিজে করছে না, সেটা আরেকজনকে করাচ্ছে। অ্যাকচুয়ালি স্টাডি করছে হচ্ছে ছেলেটা, কিন্তু পড়াচ্ছে কে? পড়াচ্ছে হচ্ছে তিনি। এটাই হচ্ছে প্রযোজক ধাতু বলা হয়। ঠিক আছে, যেমন হচ্ছে মা বাচ্চাকে খাওয়াচ্ছে, এরকম খাওয়াচ্ছেন। তাহলে এখানে কি হচ্ছে, এটা হচ্ছে একজন একজন খাচ্ছে কিন্তু কাজটা করে দিচ্ছে আরেকজন। এখানে ছেলেটা পড়ছে কিন্তু পড়াচ্ছে হচ্ছে তিনি। এ কারণে এখানে একজন আরেকজনের নিয়োজিত হলে এটা বলা হয় প্রযোজক ধাতু। এটার আরেকটা নাম হচ্ছে নিযন্ত ধাতু, এটার আরেকটা নাম হচ্ছে নিযন্ত ধাতু। কর্মবাচ্যের ধাতু, কর্মবাচ্যের ধাতু মৌলিক ধাতুর সঙ্গে আপ্রত্যয় যুগে কর্মবাচ্যের ধাতু হয়। এখানে যেমন আমি বলি, যেমন হচ্ছে মৌলিক ধাতু, মৌলিক ধাতু যেমন আমরা পড়েছি না, যেটা ভাঙা যায় না, যেমন হচ্ছে দেখ, এটার সাথে আপ্রত্যয় যোগে যে যুক্ত হয়েছে, যেমন দেখা। ঠিক আছে, এটা হচ্ছে একটা কর্মবাচ্যের ধাতু। এবং এখানে এইটার ডিফারেন্সটা হচ্ছে যে এটা কর্মপদের অনুসারী ক্রিয়ার ধাতু, কর্মপদকে অনুসরণ করছে। যেমন আমি বলছি, যেমন যা কিছু হারায় গিন্নি বলে কেষ্টা বেটাই চোর, এখানে যা কিছু হারায়, ঠিক আছে, এটাও কিন্তু এখানে কর্মপদকে হচ্ছে অনুসরণ করেছে। এই কারণে হচ্ছে এটা হয়েছে যে এই কর্মবাচ্যের ধাতু। এটা আমাদের মোটামুটি ক্লিয়ার। আচ্ছা, তারপর আমরা আসলাম, আমাদের তিনটা কিন্তু ধাতু শেষ। এখানে লাস্ট লাস্ট পার্টটা, মানে আমরা বলেছিলাম ধাতু তিন ভাগে ভাগ করা হয়, লাস্ট পার্ট হচ্ছে সংযোগমূলক ধাতু। এই সংযোগমূলক ধাতুর কাজটা কি? এটা হচ্ছে কয়েকটা নির্দিষ্ট এখানে মনে রাখবো, কর দে পা খা ছাড়, কর দে পা খা ছাড়, এগুলো বিশেষ্য বিশেষণ ধনাত্মক অব্যয়ের সাথে যখন কর দে পা খা ছাড়, এগুলো যখন যুক্ত হয়ে ধাতু গঠন করে, শব্দ নতুন গঠন করছে, তখনই সেটাকে আমরা বলতেছি সংযোগমূলক ধাতু। যেমন ধরো আমি বললাম যে যোগ হচ্ছে একটা বিশেষ্য, বলেছি বিশেষ্য বিশেষণ এবং ধনাত্মক অব্যয় হতে হবে, সাথে এই ধাতুগুলো যুক্ত হতে হবে। তাহলে যদি বলি যোগ, এটা হচ্ছে একটা বিশেষ্য, এটার সাথে যোগ হলো হচ্ছে কর, তাহলে এটা হলো সংযোগমূলক ধাতু, যোগ কর। তারপর আমি বললাম সেটা হচ্ছে সাবধান হ, তাহলে আমি যখনই কর দে পা খা ছাড়, ঠিক আছে, হ, এই ধরনের ওয়ার্ডগুলো দেখবো, তখন এটা বুঝবো যে এটা আমার সংযোগমূলক ধাতু। যেমন একটু লক্ষ্য করি প্রশ্নগুলো সেভাবে যে এটা কিসের সাথে যুক্ত হয়েছে। যেমন ভয়, ভয় হচ্ছে একটা বিশেষ্য পদ, লজ্জা হচ্ছে একটা বিশেষ্য পদ, গুণ হচ্ছে একটা বিশেষ্য পদ। ভয়কর, লজ্জাকর, গুণকর, এটা হচ্ছে বিশেষণ যুক্ত হয়েছে কর। তারপর হচ্ছে বিশেষণের সঙ্গে, যেমন ভালো মন্দ সুখী, এগুলো হচ্ছে বিশেষণ পদ অবশ্যই, তাহলে এটার সাথে যুক্ত হয়েছে ভালো কর, মন্দ কর, সুখী কর। ক্রিয়াবাচক বিশেষের সঙ্গে, যেমন হচ্ছে ক্রয় কর, দান কর, দর্শন কর, রান্না কর, এটা হচ্ছে ক্রিয়াবাচক বিশেষের সঙ্গে। তারপর হচ্ছে ক্রিয়াজাত বিশেষের সঙ্গে, ক্রিয়াজাত বিশেষ্য, যেমন হচ্ছে কৃদন্ত বিশেষণ বলা হয় এটাকে, ক্রিয়াজাত বিশেষণের সঙ্গে, যেমন সঞ্চিত, সঞ্চিত কি একটা, অবশ্যই এটা একটা কৃদন্ত বিশেষণ। তারপর হচ্ছে স্থগিত, এটা কি কৃদন্ত বিশেষণ। এগুলোর সঙ্গে যখন যুক্ত হয়েছে তখন হচ্ছে ক্রিয়াজাত বিশেষণের সঙ্গে যুক্ত হয়েছে। তারপর আসেন সেটা হচ্ছে ক্রিয়া বিশেষণের সঙ্গে, ক্রিয়া বিশেষণ যেমন জলদি, তাড়াতাড়ি, একত্র, এগুলো হচ্ছে অবশ্যই ক্রিয়া বিশেষণ, এগুলোর সাথে যুক্ত হয়েছে। আর অব্যয়, যেমন অব্যয়ের সঙ্গে যুক্ত হয়েছে, যেমন না কর, হা কর, হাই হাই কর, ছি ছি কর, ঠিক আছে, এগুলোর সাথে কর যুক্ত হয়েছে। তারপর হচ্ছে ধনাত্মক অব্যয়, যেরকম হচ্ছে খা খা, বন বন, তারপর হচ্ছে টন টন, এগুলো কি, যে কোনো কিছুর হচ্ছে একটা
অনুকার বা হচ্ছে বোঝানো হচ্ছে, তখন এটা যে ধনাত্মক অব্যয়। এই ধনাত্মক অব্যয় যেমন বলে না যে মাঠটি হচ্ছে খা খা করছে, ঠিক আছে, তারপর হচ্ছে মাথাটা হচ্ছে বন বন করছে, টন টন করছে ব্যথায় ব্যথায়, এরকম বলে যখন, এগুলো হচ্ছে ধনাত্মক অব্যয়, এগুলোর সাথে কর যোগ হয়েছে। তারপর হচ্ছে ধনাত্মক শব্দের ক্রিয়া বিশেষণের সঙ্গে, যেমন হচ্ছে চট কর, থা কর, হন হন কর, এরকম। তো এছাড়া আমি যেগুলো বললাম, যেমন হচ্ছে হ, দে, পা, খা, কাঠ, ছাড়, ধর, এই সবগুলোই যখন হচ্ছে আসতেছে, তখনই আমরা বুঝতেছি এটা সংযোগমূলক ধাতু। তাহলে মনে রাখার সহজ সহজ উপায় হচ্ছে, যখন কর ধাতু, হ, দে, পা, খা, কাঠ, ছাড়, ধর, দেখেন এগুলো একটু একটু ধ্বংসাত্মক বলেছে না কথাগুলো, যে ধর, ধর, কাঠ, ছাড়, পা, খা, দে, হ, কর, এগুলো যখন ইউজ হচ্ছে, তখন আমরা বলতেছি এগুলো হচ্ছে সংযোগমূলক ধাতু। তাহলে আমাদের মোটামুটি ধাতু সম্বন্ধে একটা আইডিয়া হলো।